ইংরেজ এদেশে এসেছিল প্রথমে ব্যবসা করতে, তারপর আমাদের উপরই শাসন করতে শুরু করে। শাসন না বলে শোষণ বলাই ভালো। এই দেশের সব কিছু লুট করেও তারা শান্ত হয়নি। নানা রকম কর বসিয়ে লুটতরাজের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল তারা এই দেশটাকে। দেশীয় কৃষক অথবা কারিগরেরা যা উৎপাদন করত তার উপর কর বসিয়েছিল তারা, মানে এক্সাইজ ডিউটি। উৎপাদিত সেই পণ্য গরু, ঘোড়া বা উটের গাড়ি করে হাটে নিয়ে যাওয়ার সময় তারা কর আদায় করত, অর্থাৎ বর্তমানে যা রোড ট্যাক্স বা টোল ট্যাক্স নামে পরিচিত। তারপর এক গ্রাম থেকে অন্য গ্রামে পণ্য নিয়ে গেলে তার জন্য ছিল এন্ট্রি ট্যাক্স। পণ্য বিক্রি করলেও দিতে হতো কর, যা এখন আপনি জিএসটির আকারে দিই। এখানেই শেষ নয়, পণ্য বিক্রির পরে আপনার মুনাফাতেও কর বসাতো ইংরেজ সরকার, অর্থাৎ আপনি এখন যা ইনকাম ট্যাক্স দেন সেই আকারে। অর্থাৎ ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেলেও সাধারণ মানুষের উপর কিন্তু অত্যাচার কমেনি। সেই ট্র্যাডিশন সমানে চলেছে। আজকের সরগরম হবে শাসকের শোষণের হাতিয়ার এই ট্যাক্স নিয়ে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির কণ্ঠস্বর এনকে বাংলা চ্যানেলে। আজকের সরগরম আমরা করতে চলেছি ট্যাক্স নিয়ে। বিভিন্নভাবে ট্যাক্স আদায় করে আমাদের দেশের সরকার, সেই ট্যাক্সগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, শৈশব থেকে মৃত্যু পর্যন্ত আমরা হাজারো রকমের ট্যাক্স সরকারকে দিই। ট্যাক্স আদায় করেও সরকারের কিন্তু পেট ভরে না, তাই ট্যাক্সের ওপরে এই সেস ওই সেস ইত্যাদি আরো অনেক সেস বসিয়ে জোর জবরদস্তি আদায় করে নেয় আমাদের কাছ থেকে টাকা পয়সা। আর না দিলেই দুয়ারে ইনকাম ট্যাক্স অথবা অবধারিতভাবে ইডি চলে আসবে আপনাকে জেল ভর্তি করতে। তবে আপনি যদি সরকার বাহাদুরের পেয়ারের লোক হন, কাছের লোক হন, তাহলে লাখ লাখ কোটি কোটি টাকার ট্যাক্স মুকুব হয়েও যেতে পারে আপনার। যেমন আদানি, আম্বানি, সুভাষচন্দ্রদের ট্যাক্স আকছার মুকুব করে দেন আমাদের মোদিজি। এতেও মোদিজি সন্তুষ্ট হতে পারেন না। আপনি সঞ্চয় করেন ব্যাংকে অথবা এলআইসিতে, সেই টাকার সামান্য কিছু সুদ পেলেও আপনার হয়তো বার্ধক্যটা ভালোভাবে কেটে যেতে পারত। মোদিজিরা প্রথমে কোনো সরকারি সম্পত্তি বিক্রি করবেন বলে ঘোষণা করেন, তারপর আদানির মতন কেউ সেই সম্পত্তি কিনতে আগ্রহ দেখান, কিন্তু অত টাকা কোথায় আদানিদের? সেই টাকা মোদিজি ঋণ হিসাবে দেন আপনার সঞ্চয় থেকে, ব্যাংক বা এলআইসি থেকে। তারপর কিছুদিন পর সেই লোনের টাকাও মাফ করে দেন। এতে যদি ব্যাংক লাটেও উঠে যায়, আপনি যতই সঞ্চয় করে রাখুন না কেন, 5 লাখের বেশি একটি টাকাও ফেরত পাবেন না। আর এক ধরনের লুটতরাজ চলছে রমরমিয়ে। বাড়িতে আপনি 20,000-এর বেশি নগদ টাকা রাখতে পারেন না আমাদের দেশের আইন অনুযায়ী। ধরুন চিকিৎসা বা বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য যদি জমান, তাহলেও 20,000-এর বেশি নগদ পাওয়া গেলে ইডি, ইনকাম ট্যাক্সের যে পাইক বরকন্দায় যারা আছে, তারা এসে আপনাকে অনায়াসে জিজ্ঞাসাবাদ করতে পারে। জিজ্ঞাসাবাদের সময় আপনি তদন্তে সহযোগিতা করছেন না বলে যত দিন খুশি আপনাকে জেলও খাটাতে পারে এরা। এবার আপনি যদি ঘরে টাকা না রেখে ব্যাংকে রাখেন, তাহলে এটিএম কার্ডে যতবার টাকা তুলবেন ব্যাংক আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নেবে, টাকা কেটে নেবে। এটিএম কার্ড মোটামুটি একজন সাধারণ মানুষ 20,000 টাকা পর্যন্ত তুলতে পারেন, এর বেশি পারেন না। অর্থাৎ আপনার টাকা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন না, তুলতে গেলেই পয়সা লাগবে। আর যদি ব্যাংক লাটে ওঠে কখনো, তাহলে 5 লাখ দিয়ে বাকি টাকা সিম্পলি চলে যাবে মায়ের ভোগে। একটা কথা রাজ্য সরকারি কর্মচারীদের মুখে প্রায় খুব শুনি যে কেন্দ্রীয় হারে ডিও দিতে হবে, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। খুব ভালো দাবি, যদিও দাবি হিসাবে ভালো মনে হলেও ভাতা কখনো কিন্তু দাবি হতে পারে না, এটা অন্তত আমার জানা নেই। কিন্তু রাজ্য সরকারের কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের কর্মীরা উভয়ের ওপরেই কিন্তু ইনকাম ট্যাক্স বসায়, অর্থাৎ উভয়ের রোজগার থেকেই কেন্দ্রীয় সরকার টাকা নেয় ট্যাক্স হিসেবে, ইনকাম ট্যাক্স হিসেবে, যে রাজ্য সরকারের কর্মী হোক বা কেন্দ্রীয় সরকারের কর্মী হোক। রোজগারের একটা বড় অংশ এসব কর্মচারীরা কেন্দ্রীয় সরকারকে ট্যাক্স বাবদ দিয়ে দেয়। সেই বড় অংশের থেকে সামান্য অংশ ডিএ হিসাবে তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ফেরতও দেয় এবং তা নিয়ে হাততালি করে ভোট বাক্সে নিয়ে জমা করে সেই হাততালিগুলো। আর রাজ্যের কর্মচারীরা তার সহযোগী হয়ে ওঠেন। অথচ তারা কখনোই বলেন না রাজ্য সরকারের কাছ থেকে ইনকাম করে কেন্দ্রীয় সরকারকে ইনকাম ট্যাক্স দেবো কেন, দেব না, দিতে হলে আমরা রাজ্য সরকারকেই দেব।
এ কথা দেখবেন কোন রাজ্য সরকারি কর্মচারীরা এই দাবিটা তোলেন না। তারা রাজ্য সরকারের কাছ থেকে ইনকাম করবেন আর ট্যাক্স দেবেন তার জন্য কেন্দ্রীয় সরকারকে। এ কেমন বেনিয়ম? তারপর ধরুন আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ির যা দাম তার প্রায় অর্ধেকটাই কিন্তু সরকার ট্যাক্স হিসেবে, বিভিন্ন ট্যাক্স হিসেবে কেটে নেয়। অর্থাৎ ধরুন একটা গাড়ির দাম যদি 40 লাখ টাকা হয়, গাড়ি তৈরির খরচ হয় খুব বেশি হলে 20 লাখের কাছাকাছি। 2 থেকে 3 লাখ টাকা গাড়ি কারখানার মালিকের লাভ আর ডিলারদের মার্জিন থাকে, অর্থাৎ 23 লক্ষ টাকা। বাকি 17 লক্ষ টাকা সরকার কিন্তু নিয়ে নেবে আপনার কাছ থেকে ট্যাক্স হিসেবে। তারপর প্রতি 5 বছর পরে আপনাকে রাস্তায় গাড়ি চালানোর জন্য দিতে হবে আবার রোড ট্যাক্স। রোড ট্যাক্স নেওয়ার জন্য সরকারের মানে একটা অজুহাত আছে যে তারা নতুন নতুন রাস্তা তৈরি করছে, পুরনো রাস্তার মেনটেনেন্সের খরচ করছে। এটা ঠিক আছে, তাহলে টোল ট্যাক্স কেন? আমরা তো রোড ট্যাক্স একবার দিচ্ছি, তাহলে আবার টোল ট্যাক্স দেবো কেন একই কাজের উপরে? টোল ট্যাক্সের উপর শেষ বসবে কেন? এর জবাব কিছু সরকার দেয় না। এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি তো ট্যাক্স দেন, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ট্যাক্স দেন। তা দিয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজও হয়, সেনাদের বেতন দেওয়া হয়। কিন্তু আপনি যদি একটাও বিশ্ববিদ্যালয়, একটাও বড় হাসপাতাল না দেখতে পান, আপনার প্রধানমন্ত্রী যদি 10 লাখের স্যুট কিনে ঘোরেন, 25 কোটির গাড়ি কেনেন, 850 কোটি টাকা দিয়ে প্লেন কেনেন, বা অতিকায় মূর্তি বানান বা মন্দির বানান, তাতে আপনার রাগ হওয়াটা কি খুব অস্বাভাবিক? এবার যদি ইনকাম ট্যাক্স না নেয় সরকার, তাহলে কি হবে? সরকারের কতটা ক্ষতি হবে? আসুন সেটা একবার দেখে নিই। সারা দেশে 5% কম লোক ইনকাম ট্যাক্স দেন। মূলত সরকারি কর্মচারীরাই দেন আর কিছু ব্যবসায়ীরা দেন। আর তার জন্যই চলে বিরাট এক কর্মযোগ। দেশের সব বড় মাঝারি শহরে অফিস কাচারি, তাতে অসংখ্য কর্মচারী নিয়োগ করতে হয়, ইত্যাদি চালাতে হয় কিন্তু সরকারকেই। যদি সরকার ইনকাম ট্যাক্সটাই তুলে দেয়, তাহলে ইডি বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দুটোর আর কোনো দরকার পড়বে না। যে টাকা লোক ইনকাম ট্যাক্স দেয়, সেই টাকায় মানুষ গাড়ি কিনবে, বাড়ি কিনবে, ফ্রিজ কিনবে, টিভি কিনবে, এসি কিনবে, এইসব ইত্যাদি ইত্যাদি কিনবে। এইসব কেনার সময় বিপুল জিএসটিও তারা দেবে। অর্থাৎ ইনকাম করার সময় দিচ্ছে, আবার খরচ করার সময় দিচ্ছে। ইংরেজদের সাথে কোনো তফাৎ নেই এই সরকারের। এই যে ধরুন কেনার সময় যে বিপুল জিএসটি তারা সরকারকে দেবে, তাতে বাজার অর্থনীতি গতি পাবে, বাজারে টাকা আসবে, বাজারে লেনদেন বাড়বে চেইন ওয়াইজ। কিন্তু সরকার বাহাদুর ইনকাম ট্যাক্সটা কিছুতেই তুলবেন না। ঊর্ধ্বসীমা বাড়িয়ে 5 লাখ করবেন, কিন্তু 5 লাখের ওপরে ইনকাম হলেই ট্যাক্স দিতে হবে। এইসব বাহানায় ইডি ইনকাম ট্যাক্সকে কাজে লাগাতে সুবিধে হয় কিন্তু সরকারের। বিরোধী দলের লোকজনকে হেনস্থা করবে, জেলে পাঠাবে, এসব কাজে কিন্তু খুব লাগে। তাই ইনকাম ট্যাক্স রেখে দেওয়াটা সরকারের পক্ষে একটা জরুরি বিষয়, শুধু বিরোধী দলের লোকেদের হেনস্থা করবে বলে। অথচ বহু বড় বড় ব্যবসায়ী আছে, তারা কোটি কোটি টাকা ইনকাম ট্যাক্স মেরে দিয়ে বসে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। অর্থাৎ এই সরকার এইভাবে তার পাইক বরকন্দাজদের কাজে লাগাবে। আদানিদের ট্যাক্স মুকুব করবে, আপনার আমার সঞ্চয় থেকে লোন দিয়ে তারপরে তাও মুকুব করে দেবে আদানিদের। আর আমি আপনি সারা জীবন ট্যাক্স দিতে দিতে একদিন কপর্দকহীন হয়ে শুয়ে পড়বো আগুনের বিছানায় অথবা মাটির নিচে। আর আদানি আম্বানিরা স্ত্রীকে জন্মদিনে হেলিকপ্টার উপহার দেবেন, সকালে 2 লক্ষ টাকা দামে চা খাওয়াবেন। তারপরও আমি আপনি বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে গর্বিত হয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে এক এক করে এই আদায়কারীদেরই ভোট দেব। যারা আমাদের কাছ থেকে এই কর আদায় করছে, তাদেরকেই ভোট দিয়ে জিতিয়ে আনবো, যাতে আরো একবার তারা আমাদের কাছ থেকে আরো বেশি পরিমাণ কর আদায় করে ওই আদানি আম্বানি সুভাষচন্দ্রদের ব্যাংকের লোন মুকুব করে দেয়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।